This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপাল বড় সুবোধ বালক, খুব ভালো ছেলে। বাবা মা যা বলে একদম অক্ষরে অক্ষরে তা পালন করে। বাড়ির থেকে স্কুল না, তখন পাঠশালা, বাড়ির থেকে পাঠশালা, সেখান থেকে শুধু বাড়ি, যেখানেই যায় গোপাল সেখানেই ভেরি ভেরি গুড বয় যাকে বলে। কিন্তু রাখাল গোপালের মতো নয়, সে রাখাল আবার ভয়ঙ্কর দুষ্টু ছেলে। পাঠশালায় গোপালের দেখা দেখি রাখালও বইটই খুলে বসে, ঠিকই পড়াশুনো করে নাকি? একদম না, কারণ মনই তো বসে না। রাখাল এত উৎপাত করে যে কেউ তাকে ভালোবাসে না। কিন্তু গোপালকে দেখুন, পুরো উল্টো, সবাই ভালোবাসে। সেই কবে এই গল্পটা বর্ণপরিচয়ে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে। দেখুন, বিদ্যাসাগর মশাই লিখেছিলেন যে রাখালের মতো হওয়া উচিত না। তৃণমূলের এই 21শে জুলাইয়ের সভা দেখে মনে হলো তারাও চাইছেন বর্ণ পরিচয়টাকে তাদের দলের নেতা কর্মী সবাই খুব ভালো করে পড়ুন। তাদের দলের কেউ যেন ওই রাখালের মতো না হয়, সবাই যেন ওই গোপালের মতো সুবোধ হয়। হয়তো বটে, কিন্তু মুশকিল হচ্ছে হবে কি করে। এই বিদ্যাসাগরের গোপাল ছাড়াও আরেকজন গোপালের কথা জানেন তো, যিনি ছোটোবেলায় মাখন টাকন চুরি করে খেতেন, আর যে গোপালের কথা মাথায় রেখে লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন জেল যাত্রা নাকি তাদের মতো যাদব নেতাদের কাছে তীর্থযাত্রার মতো। বুঝতে পারছেন তো কোন জিনিসটার থেকে কে যে অনুপ্রেরণা পান আর কোন কাজের অনুপ্রেরণা পান, সেটা তো চট করে বোঝা যায় না। কিন্তু এই বাংলায় দেখুন, লালু প্রসাদ যাদবের মতো যাদব রাজনীতি নেই, কিন্তু রাজনীতির লোকজনের জেল যাত্রাটা আছে। সে কবে গোপালকে দড়ি দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে দরজা টরজা দিয়ে আটকে রাখা হতো, আজকে তার একটা বেটার সংস্করণ আছে, তাই না? জেল। হ্যাঁ, অবশ্য গোপালেরও তো জন্ম জেলের মধ্যেই, মানে জেলের সাথে একটা অসম্ভব ভালো সম্পর্ক রয়েছে। সে যাই হোক, এখানকার লোকজনের, মানে এখানকার রাজনীতির লোকজনের, তাদেরও কিন্তু এই জেল যাত্রাটা আছে। এই জুন মাসে নবান্নে প্রেস কনফারেন্সে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন তার টাকা তোলার মাস্টারের দরকার নেই, মনে পড়ছে? তার জনসেবক চাই। এই কথাটা যারা মাথায় রাখবেন, আগামী দিনে তৃণমূল তাদেরই টিকিট দেবে, আর যারা মাথায় রাখবেন না তাদের তিনি জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কী বললেন, ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সান বললেন তিনি বিত্তবান চান না, বিবেকবান চান। তিনি চান যারা গরিব তারা যেন গরিবই থাকেন, কেউ যেন লোভ না করে। আচ্ছা, লোভ করলে কি হবে সেটাও তো বোঝার দরকার। তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদ পর্যন্ত সর্বস্তরের নেতানেত্রীকে কিন্তু তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া ভাষা, একদম নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। বলেছেন তিনি অ্যাকশান নেবেন। কি অ্যাকশান? নবান্নের প্রেস কনফারেন্সের কথা মনে করুন, আগেই তিনি বলে দিয়েছিলেন কথা না শুনলে জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন, মানে দলের বাইরে বার করে দেবেন। অর্থাৎ যারা কথা শুনবেন না, তৃণমূলের খাতা থেকে তাদের নাম কাটা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই বোঝাতে চেয়েছেন। ইন্টারেস্ট বিষয় কি জানেন? ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরেকজনও বলেছেন কথা না শুনলে নেতাকর্মীদের নামটা জাস্ট কেটে দেবেন। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন, কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের এলাকায় যদি বিধানসভা ভোটে তৃণমূল লিড না পায়, তাহলে সেই কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবার তার মধ্যে লোকসভা ভোটের কথাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেখানটাতে মানে এই উপনির্বাচনগুলো ছাড়াও লোকসভা ভোটেও তো অনেক জায়গাতেই তৃণমূল লিড পায়নি, তাদের বিরুদ্ধেও তার মানে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি, বুঝলেন তো, এখন তৃণমূলে শুধু তরোয়াল চলবে। এক পাশে
অভিষেক তরোয়াল চালাবেন ওই দলের কাঁটাগুলোকে কাটতে বা ব্যর্থদের কাটতে, আর এপাশে মমতা বন্দ্যোপাধ্যায় তরোয়াল চালাবেন যারা ওই বিত্তবান তাদের কাটতে। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, দুজনেই তরোয়াল চালাবেন, একই দিকে চালাবেন, এবার কাটতে কাটতে দুটো তরোয়ালে আবার ঠোকাঠুকি লেগে যাবে না তো, বলা তো যায় না। আর এই ঠোকাঠুকি থেকেই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়। খেয়াল রাখবেন আরও একটা বিষয় আছে, কোথাও গিয়ে যদি টার্গেটটা কমন হয়ে যায়, মানে যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বলে মনে করছেন, যাদের কথা তিনি বলেছেন যে যারা দলের কাঁটা, যারা ঠিকমতো কাজকর্ম করেন না, তাদের মধ্যে পুরপ্রধান আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, মুশকিল হচ্ছে তাদের মধ্যে আবার বিত্তবানও আছেন। এবার যদি দেখা যায় তৃণমূল নেত্রী সুতরাং তাদেরই টার্গেট করেছেন, অর্থাৎ দুজনেরই টার্গেট সেম হয়ে গেল, তখন কী হবে বলুন তো? তরোয়াল তো নামবেই, কাঁটা তো পড়বেই, এক যাত্রায় পৃথক ফল হবে না। এবং দুজনেই যখন একই কাজ করবেন বলেছেন, তখন ওই রাজপুতের তরোয়ালের মতো একবার উঠলে রক্ত না দেখে থামে না আর কি, সেরকম আর কি, তরোয়াল পড়বে। কিন্তু কারটা আগে পড়বে বলুন তো? ফটো ফিনিশে দেখতে হবে কার তরোয়ালটা আগে নামলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং সত্যি কথা বলতে কি, যা বুঝছি এই ক্ষেত্রে অন্তত খুব ক্লোজ লড়াই হতে চলেছে। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কাটাকুটির ছকটা স্পষ্ট করে দেওয়া হলো। একদিকে যেমন জেসিবি জয়ন্ত জামালদের নির্দ্বিধায় কেটে দেওয়ার ইঙ্গিত মিলল, তেমনি সংগঠনের কাজে ম্রিয়মান, নির্লিপ্ত বা নিষ্ক্রিয়দেরও কেটে ফেলার বার্তা দেওয়া হলো। বার্তাটা একদিকে দিলেন সভানেত্রী, আর একদিকে দিলেন সেনাপতি। একুশের মঞ্চের সারমর্ম কাটাকুটি হবে, খেলাও হবে। কাটাকুটি হবে দুর্নীতি, হার এবং আত্মতুষ্টির বিরুদ্ধে। পরাজয়ের খতিয়ানে কাটাকুটি করবেন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে ডানা কাটবেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। মানুষের বন্ধু, মানুষের পাশে। মানুষ দুহাত তুলে পাশে থাকলেও শাসক নেতারা সবাই মানুষের পাশে থাকছেন কি? ভোটের ঝুলি উজাড় হলেও দিকে দিকে অরাজকতার কোলাজগুলো এড়িয়ে যাওয়া যাচ্ছে কি? প্রভাব পড়ছে মানুষের মনে করছে শাসক শিবির। তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই টার্গেট ফিক্সড করা হলো। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। কলকাতা পুরসভায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে পিছিয়ে পড়া হোক, বা বিধাননগরে 41টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে বিজেপির এগিয়ে যাওয়া, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসনদের ওয়ার্ডে পিছিয়ে পড়া হোক, অথবা শিলিগুড়িতে লোকসভা নিরিখে শোচনীয় পরিসংখ্যান, 26-এর লক্ষ্যে অ্যালার্মটা বেজে গেল ধর্মতলা থেকেই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। একদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর একদিকে ভোট বৈতরণী। লোকসভায় 29 আসন পেলেও বিজেপির ঝুলিতে 2,33,00,000 ভোট। ভোটের পাটিগণিতে পরিসংখ্যান খানিকটা এদিক ওদিক হলে কি হয়, তা সম্ভবত 2011তেই বুঝে নিয়েছিল তৎকালীন শাসক।
2011-তে তৃণমূল পেয়েছিল 39% ভোট, সিপিআইএম পেয়েছিল 30% ভোট, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল 5%, আরএসপি পেয়েছিল 3% ভোট। অর্থাৎ বামফ্রন্ট সব মিলিয়ে 38% ভোট পেয়েছিল। ফারাক ছিল 1%, আর ওই 1%ই এগিয়ে গিয়েছিল তৃণমূল। অঙ্ক দলীয় ভাবমূর্তি আর ভোট বাক্সের অঙ্ক। দলনেত্রী, সেনাপতি জোড়া ফলায় কাটাকুটি চলবে। শুদ্ধকরণের লক্ষ্যেই এই যাবতীয় কাটাকুটি। সেই কাটাকুটিতে হার জিত ছাড়াও আরও একটা সম্ভাবনা থাকে, সেটা হলো নিষ্ফলা। সেটাও তো কাটাকুটি খেলারই একটা ফলাফল। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। একটু ওই কাটাকুটির বিশ্লেষণে আসি। ঈশোপনিষদের প্রথম শ্লোকটার মূল বার্তাই হলো তেন তক্তেন ভুঞ্জিতা, মানে ত্যাগ করে ভোগ করা। ত্যাগের মধ্যেই ভোগ করার কথাটাই বলা আছে সেখানে। শোনো যে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই শ্লোকটার নাকি খুব ভালো লেগেছিল, তার উপর নাকি এই শ্লোকটার খুব প্রভাব পড়েছিল। দেবেন্দ্রনাথ তখন ইউনিয়ন ব্যাংকে কাজ করতেন। সেই সময় একদিন তার সামনে আচমকা একটা ছেঁড়া বইয়ের পাতা এসে পড়ে, কিন্তু তাতে কি লেখা আছে তিনি তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি। এবার ছেঁড়া পাতার কথা বোঝানোর জন্য ডাক পড়েছিল ব্রাহ্মসভার রামচন্দ্র বিদ্যাবাগীশের। তিনি পাতাটা পড়েই বললেন যে আরে এ তো রামমোহন রায় সম্পাদিত ওই ঈশোপনিষদের প্রথম শ্লোক, যার মধ্যে লাইনটা হচ্ছে ওই তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধারাং। এই শ্লোকটার মানে জেনেই দেবেন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল যে বাহ, আমি তো আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তার সমস্ত মনের মধ্যে যা যা দ্বন্দ্ব আর ধন্দ্ব ছিল সব কিছু নিরসন হয়ে গেছিল। দেবেন্দ্রনাথ বুঝেছিলেন ঈশ্বর যেটুকুনি দিয়েছেন সেটুকুই ভোগ করতে হবে, আর বাকি সব কিছুকে ত্যাগ করে সেই পরম প্রাপ্তিকেই উপভোগ করতে হবে। লোভ করে লাভ নেই। ভাবনা, উপলব্ধি সব অত্যন্ত ভালো। আগে হলে ওই সাধু সাধু বলতাম, কিন্তু মুশকিল কি জানেন, এই কজন যে উপনিষদ মানে ঈশোপনিষদ পড়েছেন তা তো জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বুঝতে চাইলে তাহলে কিন্তু এই তৃণমূল কর্মীদের জন্য বেশ কঠিন সময় অপেক্ষা করছে। তৃণমূল কর্মীদের এই মানে তৃণমূলের কর্মী শুধু না, নেতাদেরও এই ত্যাগ আর ভোগের ব্যাখ্যাটা এবার জলের মতো করে বুঝে নিতে হবে, না হলে তাদের অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। ওই ফুলবাড়ির দেবাশিস প্রামাণিককে মনে আছে, তার মতো অবস্থা হতে পারে। দেবাশিস জেলা পরিষদ সদস্য, দলের ব্লক সভাপতি ছিলেন, লোভে পড়ে শুধু নাকি অন্যের জমি দখল করতে গেছিলেন, ফলে পুলিশ গ্রেফতার করেছে আর তৃণমূল দল থেকে ছেঁটে ফেলেছে। মানে কাটাকাটি শুরু। এবার তৃণমূল নেত্রীর এই মানে 21শে জুলাইয়ের সভার থেকে ওই বক্তব্যের পর এই ছাঁটাইয়ের কাঁচি যে চলবে, ওই শুধু দেবাশিসেই থামবে না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পারছি আমরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথাতেও আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্য তিনি যা বলেছেন সেটার মধ্যে দিয়ে বক্তব্যটা খুব পরিষ্কার, এবং সেটাকেও আপনারা কোথাও গিয়ে বললাম না একই লক্ষ্যে বক্তব্য তৃণমূল নেত্রীর মতো, কিন্তু দুটো বক্তব্যেই সব তৃণমূল কর্মীদের যে কী অবস্থা হবে আমি শুধু সেইটা ভাবছি। আমার না তাদের কথা ভাবতে গিয়ে কবি অমিতাভ দাশগুপ্তর একটা কাব্যগ্রন্থ ছিল, একটা প্রবন্ধের বই, ভালো আছো কলকাতা। এবার সেইটাতে একটা লাইনের কথা খুব মনে পড়ে যাচ্ছে, আমার খুব পছন্দের লাইন। সেখানে অমিতাভ দাশগুপ্ত লিখেছিলেন, কলকাতা সম্পর্কেই লিখেছিলেন যে এই শহরটা আমার শিরায় একই সঙ্গে ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতাটা ইনজেক্ট করে দিয়েছে। তৃণমূল কর্মীরাও কিন্তু ভাবতে পারেন, জানেন তো, যে এই দলটা একই সঙ্গে তাদের শিরার মধ্যে ওই ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতাটা ইনজেক্ট করে দিয়েছে, যার ফলে দেখেছেন তো কত লোকের কত কত বিত্তবান হয়ে ওঠার গল্প আমরা দেখিয়েছি, আপনাদের দেখিয়েছি। ছিল কুড়ে ঘর, সেখান থেকে অট্টালিকা হয়ে গেছে। আবার যাদের অট্টালিকা আছে তারা কোথাও গিয়ে ওই নতুন করে মাথার ওপর ছাদ
খোঁজার আশায় অট্টালিকাকে পুড়ে ঘর বলে ভেবেছেন, তারপর আবাসের টাকাটা আত্মসাৎ করে নিয়েছেন। এটা আমরা দেখেছি। আর উদাসীনতা যথেষ্ট পরিমাণে আছে। সেই কবে থেকে তৃণমূল নেত্রী কত কিছু বলে যাচ্ছেন, একটা কথাও তো শুনছেন না। এখান দিয়ে ঢোকাচ্ছেন, ওখান দিয়ে বার করে দিচ্ছেন। সেখানে এবার অবশ্য দুজন একসঙ্গে একই কথা বলেছেন। বিভিন্ন বিভিন্ন মঞ্চ থেকে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন, এবার এক মঞ্চে দাঁড়িয়ে তারা কথা বলেছেন। সুতরাং এটা জোর কিন্তু যথেষ্ট। দেখুন এবার তাদের এই ভোগীর লোলুপতা এবং সন্ন্যাসীর উদাসীনতার জায়গা বদল হয় কিনা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই 21-এর মঞ্চে থাকাটাই আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। দেখুন, লোকসভা ভোটের পর সেই অর্থেই প্রথম তৃণমূলের কোনো মিটিংয়ে বক্তব্য রাখলেন তৃণমূলের এই সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 12ই জুন তিনি বিরতির বিজ্ঞাপন দিয়েছিলেন। তারপর গতকাল ফিরলেন বিরতির পর। ওই বলে না আফটার দ্য ব্রেক, তার সেই আফটার দ্য ব্রেক প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির মতোই কাটাকুটির বার্তা দিলেন। এই যে এত কাটাকুটির কথা বললেন, কাদের কাটার কথা বললেন? ওই পুরো প্রধান, পঞ্চায়েত প্রধান, যাদের মধ্যে মানে যারা অ্যাকচুয়ালি দলের কাঁটা। এবার কাঁটাটা কারা? যারা নিজেদের কাজকর্ম ঠিক মতো করছেন না, যাদের জন্য তৃণমূল হারছে। এবার দেখুন, খুব বেশি যে তৃণমূল হেরেছে এরম তো নয়, আবার একেবারেই হারেনি সেটাও নয়। তার মানে কোথাও গিয়ে যেখানে যেখানে হারের ইঙ্গিত আছে সেটাও তিনি ধরেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেছেন। তার মানে বুঝতে পারছেন তো, দূরদৃষ্টির পরিচয় দিচ্ছেন। আচ্ছা, এই যে শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, এদের দুজনের ওয়ার্ডেই কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল। এটা পিছিয়ে থাকাটাকেই হার বলে ধরে নিচ্ছেন। তার মানে হারের উদাহরণ এটা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এমনিতে নিজে জিতেছিলেন 3400-রও বেশি ভোটে। লোকসভা নির্বাচনে 3900 ভোটে পিছিয়ে পড়েছে সেখানে তৃণমূল। অভিষেক এই ধরনের ফাঁক ফকরগুলোর কথাই বলছেন। একই কথা তো বিধাননগরের ক্ষেত্রেও ঘটে, তাই না? সেখানেও তো মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন সব রথি মহারথীর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। দেখুন, কাউন্সিলরকে বদলানো যায় না, কিন্তু মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন এই পদগুলোয় লোক কিন্তু বদলে দেওয়া যায়। শিলিগুড়ি বা বিধাননগরে অভিষেক কি সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন মাথা বদলে দিয়ে? যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে। যারা নিষ্ক্রিয় ছিল, যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন না, নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু কাউন্সিলর না, অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নামেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নামেন না। সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে। আজকের দিনে যেভাবে রাজনীতি প্রত্যেক দিন 24 ঘন্টা আতশ কাচের তলায় কাঁটা ছেঁড়া চলছে, প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেখানে ইউ হ্যাভ টু পারফর্ম, আইদার ইউ হ্যাভ টু পারফর্ম অর দ্য পার্টি উইল টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এটা উচিত হওয়া। এবার কাজ না করলে পদ হারানো উচিত। যদিও দক্ষিণ কলকাতায় আমরা বিপুল মার্জিনে জিতেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে আমরা হেরেছি। এটাই তো গণতন্ত্র। এরকম তো নয় যে সব জায়গা থেকে আমরা জিতে গেছি। তার মানে এই নয় যে মানুষ পরিষেবা পাচ্ছে না।